শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি, আছি আমি আনিসুল ইসলাম। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা। শুভ সকাল সাকি। শুভ সকাল আনিস, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো। আর এই সময়টা তো দারুণ সুন্দর একটা সময়, কুয়াশাচ্ছন্ন। বিশেষ করে এই সময়টা আমি গ্রামকে খুব মিস করি। আমিও ভীষণ রকম। আমি শুধু গ্রাম বলবো না, প্রকৃতির সান্নিধ্যে যেতে ভীষণ ইচ্ছে করে, কুয়াশা ধরতে ইচ্ছে করে সকালবেলা যে শিশির পড়ে। তুমি কখনো ধরেছো, এরকম করেছো কিনা? একদমই। এবং আমার মনে পড়ে যে একেবারে ধান ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাওয়া। হ্যাঁ, তখনও কিন্তু কৃষক জেগে থাকে। কৃষক তার অবদানের মধ্য দিয়ে দেশের ফসল ফলায়। আমরা আসলে খেয়ে পড়ে বেঁচে থাকি, তাই না? একদমই তাই। এবং আজকেও আমাদের সঙ্গে একজন বিশেষ মানুষ রয়েছেন। তুমি যেহেতু কৃষকের কথাই বললে, তুমি জানো যে কে আছেন আমাদের সঙ্গে। একদমই তাই, চলো জেনে নি কে আছে। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি কৃষক শাহিদা বেগম। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা? আমরা অনেক ভালো আছি, এবং আপনার মতো একজন চমৎকার মানুষ, দেশ সেরা কৃষককে পেয়ে আমরাও ভীষণ আনন্দিত আজকে। আসলে আমি খুব গর্বিত, আমি একজন কৃষি কাজ করি, কৃষি একজন নারী হয়ে আমিও মানে দেশের জন্য কিছু করতেছি। হ্যাঁ, আপনি দেশের জন্য চমৎকার অবদান রাখছেন আপনার কাজের মধ্য দিয়ে। আপনি নিজে আত্মনির্ভরশীল হয়েছেন এবং মানুষকে সেই পথটি দেখাচ্ছেন। একজন কৃষক আমাদের দেশের সম্পদ, আমরা মনে করি সেটা। আসলে কি, কৃষক এক সময় মানুষ মানে মূল্যায়ন করতো না, সেই কৃষক এখন কিন্তু অনেক সম্মানের জায়গায় আছেন। নিশ্চয়ই। আসলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আমরা মনে করি যে আমরা যদি কৃষকরা যদি আপনার ফসল না ফলাই, তাহলে দেশে তো খাদ্য ঘাটতি থাকবে। খাদ্য কোথায় পাবে? আপনার ধান থেকে শুরু করে মানে সবজি, বিভিন্ন প্রাকৃতিক যে ফসল সবজি হয়, এগুলো তো সবই কৃষকরা করেন। তো আমরা যদি কৃষকরা না করি, তাহলে আপনারা তো শহরে বসে বুঝতে পারবেন না যে মানে এগুলা কোথা থেকে আসলো, এখনো বুঝেন না। কিন্তু এই যে টাটকা সবজি খাচ্ছে, টাটকা ফলমূল, সব জিনিসই টাটকা, এটা সব কৃষকদের হাত। কৃষকের অবদান আসলে কখনোই ভোলা যাবে না, এটা আমরা সবসময় মনে প্রাণে বিশ্বাস করি এবং ধারণ করি। আমরা খুব মানে সুখী মানুষ। কারণ কি, যে বাসায় মেহমান আসলো, চাউল গুঁড়ি করতে হবে, নিজের ঢেকি নিজের চাউল, তাড়াতাড়ি করে চাউল ভিজাইয়া এই দেখা গেল একটা মুরগি জব করলাম, সেটা গুঁড়ি করলাম, পিঠা বানাইলাম, আনন্দ সহকারে সবাইকে খাওয়াইলাম। মানে দৌড় দিয়ে এই হাটে বাজারে কিংবা দোকানে যেতে হচ্ছে না। এই জায়গা থেকে আমরা খুব মানে সুখী। দেখা গেলো বাসায় আজকে বাজার নাই, কোনো শাক নিয়ে আসলাম, মাঠের থেকে শাক তুলে নিয়ে আসলাম, একটা সবজি নিয়ে আসলাম, তাড়াতাড়ি করে রান্না হয়ে গেল, জিনিসটাও টাটকা, এবং মানে ওই চিন্তা করতে হলো না যে কখন বাজার থেকে আনবে, দোকান থেকে কিনে আনবে, ওইটা আমাদের আর কি চিন্তা লাগে না। ম্যাডাম, সেই গল্প আমরা শুনবো আসলে ধাপে ধাপে, একেবারে শৈশব থেকে আসবো। তার আগে ছোট্ট করে একটা শুনতে চাই যে আপনাদের কাছে সোনা, অর্থাৎ পেঁয়াজের যে বীজ, এটা আপনাদের কাছে সোনা, এক ধরনের কালো সোনা। তো এই পেঁয়াজের বীজ উৎপাদন কি আসলে কি কষ্টসাধ্য? অবশ্যই। একটু শুনি কেন। এটা মানে আপনার বীজ উৎপাদন করা খুবই কষ্টকর একটা জিনিস। যেমন আপনার এই জিনিসটা বছরে শেষ হয় না। যেমন আমরা এই নভেম্বর মাসে এই পেঁয়াজটা রোপণ করতেছি, এটা আপনার ধাপে ধাপে বড় হবে, চারা হবে, চারার থেকে আপনার স্টিক বেরোবে, স্টিকের মাথায় ফুল হবে, ফুলটা ফুটবে, ফুলের মধ্যে বীজ হবে, তারপরে আপনার বীজটা পাকবে, এবং ওইটা আমরা আবার তুলে বাসায় আনবো, আনার পরে রোদে শুকাবো, শুকানোর পরে ওইটা 4-5টা রোদে দিয়ে ওইটাকে আবার মাড়াই মেশিন দিয়ে মাড়াই করব। মাড়াই করার পরে ডাস থাকবে, তার মধ্যে কালো কালো বীজ হবে। ওই বীজটাকে আবার উড়াবো, ফ্যানে বাতাসে উড়াবো, উড়ানোর পরে চালবো, চালনি দিয়ে চালবো, তারপরে ঝাড়বো, কুলা দিয়ে ঝাড়ার পরে ওইটাকে আবার প্রত্যেকটা পিস আমাদের ঝাড়া টাড়া হয়ে গেলে ওইটা পুরোটা আবার রোদে দেবো। রোদে দেওয়ার পর আরেকবার আবার ফ্যানিং করবো, ফ্যানিং আবার উড়াবো, যাতে ওইটার মধ্যে আরও কিছু ময়লা না থাকে। তারপরে ওইটাকে ঠান্ডা করে আমরা ড্রামে রাখবো। ড্রামে রাখার পরে আপনার জুন থেকে মে পর্যন্ত আমাদের প্রসেসিংয়ের কাজ থাকবে। তারপরে আপনার জুলাই, এই আগস্ট, এই 2টা মাস আমাদের এই ড্রামে থাকবে। তারপরে সেপ্টেম্বর মাস থেকে আমরা আবার ওইটাকে প্যাকেজিং করব।
ওটা করব, তারপরে বিক্রি করব। বিভিন্ন মানে সারা বাংলাদেশে আমাদের যে বীজের চাহিদা সেই অনুযায়ী তো আস্তে আস্তে আমি উৎপাদন বাড়াইছি, কিন্তু এইখানে যদি আরো কৃষকরা ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে এই বীজটাকে উৎপাদন করে, তাহলে আমাদের দেশে পেঁয়াজের এবং পেঁয়াজের বীজের ঘাটতি থাকবে না। তো সেই লক্ষ্যে আমি কাজ করতেছি, কিন্তু আমি একা করলে তো হবে না, আরো সবার আগে আসতে হবে। তো এই বীজটা যেমন ঝুঁকিপূর্ণ, তেমন ব্যয়বহুল, তেমন দামি। এক বছরে দাম কম থাকে, এক বছরে বেশি থাকে। যে এক বছরে লস গেলে আর এক বছরে লাভ হলে ওটা পোষায় যায়, পরের বছরে দাম পাইলে ওটা পোষায় যায়, তারপরেও রিস্ক নিতে হবে, থেমে থাকলে হবে না। যার কারণে আমি 2004 সালে যখন এই পেঁয়াজের বীজ শুরু করি, তখন থেকে আমার বীজের অনেক চাহিদা। তখন লুজ বিক্রি করতাম, তখন বুঝতাম না যে বীজ কিভাবে রাখে। ম্যাডাম, সেই গল্প আমরা শুনবো একেবারে শৈশব থেকে, যেহেতু আমরা শুরু করি, শৈশবে একটু ফিরে যেতে চাই, কেমন ছিল। এবং আপনার জন্মসালটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং। আপনি 1971 সালে 16ই ডিসেম্বর জন্মেছেন। এটা আমার বাবা মা মানে হিসাব রাখছে যে দিন দেশ স্বাধীন হয়েছে সেদিন আমার জন্ম হয়েছে, সেভাবে আর কি তারিখটা করা আছে। ফরিদপুরে জন্মেছেন? জি, ফরিদপুরে। কেমন ছিল শৈশব? আলহামদুলিল্লাহ, শৈশব সময় আমার বাবা সামান্য একজন মানুষ, সাধারণ একজন মানুষ, তেমন আমরা সেই বড় লোক না, গরিব মানুষ বলা চলে। সেইভাবে আমাদের যে মানে আনন্দ উল্লাসে আমরা বেড়ে উঠছি, এখনকার বাচ্চারা সেটা বুঝেই না, ওরা তো বুঝবেও না, অনুভবও করতে পারবে না। কিন্তু আমরা খুব চঞ্চলা ছিলাম, হাসি খুশি ছিলাম, খেলাধুলায় খুব মন ছিল, সব রকমের খেলাধুলা করছি, একসাথে ঘুরছি, একসাথে বেড়াইছি, একসাথে স্কুলে গেছি, একসাথে গোসল করছি। নদী আছে বাসার সামনে, কুমার নদী, নদীতে গোসল করছি, মানে সাঁতরায় ওপারে গেছি, মানে অনেক মজার একটা সময় ছিল। যে মানে আবার জুলাপাতি করছি, যেমন পিকনিক করে, এখন বলে পিকনিক করে, ছোট ছোট হাঁড়ি পাতিলে রান্না করছি, কলার পাতায় খাইছি। মানে এই সময়টা খুব হাসি, মানে আসলে আর্থিক অসচ্ছলতা থাকলেও মানে শৈশবের যে আনন্দের যে প্রাচুর্যতা, সেটা থেকে কোনো অংশেই কম ছিলেন না। ম্যাম, আমরা এভাবে শুনতে চাই, রঙিন শৈশব সবার জীবনেই থাকে, আপনার তো নিশ্চয়ই ছিল, এবং আপনি একজন সফল কৃষক হয়েছেন, সেই গল্প তো অবশ্যই শুনবো। তার আগে আপনার সম্পর্কে আনিস তুমি নিশ্চয়ই জানাবে, তারপর আমরা ফিরতে চাই। একটু জেনে নিই আমরা। প্রিয় দর্শক, কৃষকের কাছে কালো সোনা হিসেবে পরিচিত পেঁয়াজ বীজ, আর এই পেঁয়াজ বীজ উৎপাদনে দেশের সেরা কৃষক শাহিদা বেগম। দেশে উৎপাদিত পেঁয়াজ বীজের সিংহভাগই উৎপাদন করেন তিনি। তার খামারে উৎপাদিত বীজ শুধু দেশের নানা প্রান্তরের কৃষকেরই নয়, বরং কৃষি বিভাগও কিনছে। একজন সাধারণ পরিবারের গৃহিণী হয়েও আজ তিনি দেশের সেরা বীজ উৎপাদনকারী হিসেবে পরিচিতি পেয়েছেন। নানান চড়াই উতরাই, বাধা বিপত্তি পেরিয়ে তিনি এই সাফল্যের শিখরে পৌঁছেছেন। বহু বছর ধরে মাত্র 1 বিঘা জমিতে পেঁয়াজ বীজের আবাদ করে লাভের মুখ দেখেননি, তারপরও তিনি থেমে যাননি। এখন 100 একর জমিতে পেঁয়াজ বীজের আবাদ করছেন। গত বছর তিনি 5 কোটি টাকার পেঁয়াজ বীজ বিক্রি করেছেন। নানান জাতের পেঁয়াজ বীজের আবাদ হয় শাহিদা বেগমের খামারে। শুধু পেঁয়াজ বীজ উৎপাদনই নয়, বরং নারীদের কর্মসংস্থানের পথ তৈরি করেছেন তিনি। এছাড়া ফরিদপুর সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলায় নারীদের নানান পরামর্শ সহযোগিতা দিয়ে কৃষিকাজে তাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে স্বীকৃতি স্বরূপ নানান পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। জাতীয় কৃষি পুরস্কার 2020, অনন্যা শীর্ষ 10 পুরস্কার, বিভাগীয় পর্যায়ে পেয়েছেন সেরা জয়িতা সম্মাননা, পেয়েছেন কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা AIP সম্মাননা 2021। একজন কৃষক হয়ে আপনি যেভাবে অবদান রাখছেন তা সত্যি আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। আপনার শৈশবে ছিলাম, শুনি সেই গল্পগুলি। ওইভাবে আমি তো মানে অনেক মানে চঞ্চলাই ছিলাম, চঞ্চল ছিলেন। আমি আম গাছে উঠে আম পারতাম, তেঁতুল পারতাম, গাছে উঠতাম। আমার বিয়ে হওয়ার পরে আমার বাচ্চা হয়েছে, তখন আমি কিন্তু গাছের থেকে আম পারতাম, আমার বছর নিচে দাঁড়ায় থাকতো। আসলে মানে আমার একটা মানে ভিতরে ছিল যে এই কাজটা আমি করতে পারবো, মানে সাহস এবং ইচ্ছা ছিল, যার কারণে আমি এই পর্যন্ত আসতে পারছি। আমার বাবার বাড়ি কৃষক ছিল না, তো আমার শ্বশুর বাড়ি কৃষক ছিল, কিন্তু আমি ভয় পাই নাই, চেষ্টা করছি। একটু পরিবারটা নিয়ে যদি শুনি, যে বাবা কি করতেন? আমার বাবা একজন সদর হাসপাতালে কর্মকর্তা ছিলেন, চাকরি করতেন ছোটখাটো, এবং আমার মা গৃহিণী ছিল। আমরা 3 ভাই বোন, তার মধ্যে আমি বড়, আমার ছোট ভাই, তার ছোট বোন। আচ্ছা, এই আমাদের ছোট্ট একটা মানে আপনার পরিবারে কেউ কৃষি কাজের সঙ্গে যুক্ত ছিল না? আমি কৃষি কাজের সাথে জড়িত না। শ্বশুর বাড়ি ছিল কৃষক, আমার শ্বশুর বাড়ি অনেক বড় কৃষক ছিল, আমার শ্বশুর একজন কৃষক ছিল। আচ্ছা, কিন্তু তাদের সব
তার মানে কৃষিকাজের আগ্রহটা কি বিয়ের পর তৈরি হলো শ্বশুরবাড়ি দেখে? শ্বশুরবাড়ি দেখে। জি জি। মানে আমি ছিলাম কালো, আমার শাশুড়ি আমাকে পছন্দ করতো না। আচ্ছা। তো সেই সময় আমাকে দিয়ে শুধু কাজ করাইতো, মনে করতো কি কাজ করতে করতে মনে হয় ও থাকবে না, চলে যাবে, এরকম কিছু বলতো। তো আমি তো সাহস করতাম যে এরা যদি পারে আমি কেন পারবো না। তো ওইখানে থেকে আমার একটু মানে চেষ্টা হইলো যে শিখবো, কেন বলবে আমাকে কাজের জন্য। তখন আমি চেষ্টা করতাম শেখার জন্য, মানে কৃষিকাজ শিখতে চাই। হ্যাঁ, কৃষিকাজ শিখতে, মানে ওনাদের বাড়িতে ঢেকি পাড়ানো লাগতো, চাল করা লাগতো, ভাত রান্না করতে হইতো, ধান সিদ্ধ করা, খের নাড়া, খের ছড়ানো, গোবর ফেলান, গরু দুধ দোয়ানো, এগুলা সবই করতে হইতো। পারতাম না, অনেক কষ্ট হইতো। আচ্ছা। বেশিরভাগ কষ্ট হয়েছিল মনে হয় খুব অল্প বয়সে। আমার বিয়ে হয়েছে 16 বছরে। আচ্ছা। আমার কষ্ট হইতো, তারপরে ভয়ে বলতে পারতাম না, কিন্তু বেশি কষ্ট হইতো ঢেকি পাড়ানো। ঢেকি তো পাড়াইতে গেলে হাঁপাই যাইতাম, তো শাশুড়ির ভয়ে কথা বলতে পারতাম না, তাও পাড়াইতাম। এরকম করে মানে শেখা হয়েছে। তারপরে মানে ঘর, কাঁচা ঘর লিপতে হইতো, দুয়ারে গোবর দিয়ে লিপতে হইতো। চুলা ভেঙে গেলে হয়তো বা বানাইতে পারতাম না, শাশুড়ি রাগারাগি করতো। চেষ্টা করতাম যে ভাত তো আর বাঁকা হবে না, চুলা হয়তো বাঁকা হবে, চেষ্টা করি হয়তো বা। তো এই চেষ্টা এবং ইচ্ছা থাকার সত্ত্বে এই পর্যন্ত আসতে পারছি। যেমন না, আমার শাশুড়ি আমাকে যদিও ই করে নাই, তো আমার কাজ শিখতে পারছি তার কথার জন্য, যে না আমি কাজ করলে মনে হয় আমাকে ভালোবাসবে এবং আদর করবে। সেই হিসাবে আমি কাজ শিখছি এবং আমি শিখতে পারছি। আমার সবসময় ইচ্ছা থাকতো যে এটা আমি করতে পারবো, এটা কিভাবে করা যায়। কোনো কিছুকে আপনি না বলিনি, কখনো আমার মুখের থেকে না বেরোয়নি, আমি না করিনি। মানে আমি মনে করেন আগে তো ফ্যান ছিল না, ধান নিয়ে এই প্রাকৃতিক বাতাসে দৌড়ানো লাগতো। যেখানে বাতাস থাকতো খোলা জায়গা, সেখানে ধান নিতে হইতো উড়ানোর জন্য। মানে কাকে করে নিয়ে যেতাম, কোমরে করে নিয়ে যেতাম, 1 মণ 20 কেজি 30 কেজি করে নিয়ে নিয়ে দৌড়াইতাম দামা করে, ওখানে নিয়ে উড়াইতাম। উড়াই আবার ধান সিদ্ধ করছি, গুড়ে গোবর ধুয়ে লেপে আবার সিদ্ধ ধান নাইড়ে দিয়ে ওই ধান করছি। লেবাররা খাইছে, তাদের রান্না করছি। ধান কাটা হয়েছে, ধান বাইরেছি, ওই ধান বাইরে আবার উড়াইছি। যখন লেবাররা চলে গেছে, নিয়ারা করতো, নিয়ারা পরে মানে লেবার বলতো, ওনারা ধান কাটার পরে চলে যেত ধান নিয়ে। তখন ওনাদেরকে ধামা ভরে পিঠা বানায় গোশ রান্না করে ওনাদের পেট চুক্তি যত যে খেতে পারে ওরকম করে খাওয়াইতাম। আর মানে একটা আনন্দ ছিল, একটা উৎসবের মতো ছিল ওই সময়টা। অনেক সব ফসলই ছিল। মরিচ তুলতে যাইতাম ধামা নিয়ে নদীর উপরে, মিষ্টি আলু, মানে মিষ্টি কুমড়া, তারপরে বাদাম, আমার শ্বশুর বাদামও করতো, তারপরে বাঙ্গি, তরমুজ ঝাঁকা বউরা নিয়ে আসতো, আমরা মাঠেতে তুলে আনতাম। মরিচের সময় তো মানে 2-1 দিন পর পরই মরিচগুলা তুলতে হইতো। তারপরে পাকা মরিচ আলাদা করতাম, ওইটা রোদে শুকাইতাম, ভাঙাইতাম। আমার শ্বশুরবাড়ি অনেক নারিকেল গাছ ছিল, নারিকেলটাও মনে করেন যে আমরা ভাঙাইয়ে তেল করছি। তিল, সরিষা, মরিচনা, ধন্দা, তারপরে বিভিন্ন ফসল সব করতো। তো ওই দিক দিয়ে মানে খুব ভালো লাগতো। আপনি ছোট ছোট করে কৃষি কাজের সঙ্গে আপনি যুক্ত হলেন, এবং শাশুড়ির কথা যেহেতু বলছিলেন যে তার নেগেটিভ প্রভাব ছিল বা নেগেটিভ আচরণ ছিল, কিন্তু আপনার জীবনে সেটি আসলে পজিটিভ ভাবে প্রভাব ফেলেছে। জি, আমাকে কুচি দিয়ে কাপড় পরতে দিত না। আচ্ছা। হ্যাঁ, গৃহস্থ বাড়ির বউরা কেন কুচি দিয়ে কাপড় পরবে? আর যেহেতু কাজ করতে হবে, স্বামী ছিল বেকার, বেকার অবস্থায় আমার ভাসুর চাকরি করতো, সেইভাবে আমাকে টর্চার করতো। যার স্বামী বেকার বিয়ে করছে, এখন বউ খাওয়াইতে পারবে না, কাজ করে খা, এরকম ছিল। এমন একটা পরিবারে আপনার বিয়ে হয়েছিল যে বেশ শাসনই আপনি আসলে সেখানে অতিবাহিত করছিলেন, শুনি সেই গল্প। তো আমার হাজবেন্ড আমাকে শিখাইছে, আমি পারি নাই, সে আমাকে সব শিখাইছে। তার অনুপ্রেরণা অনেক, তার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারছি, এখনো সে কিন্তু শিখায়। যেমন আমি গরু বাঁধতে পারিনি, দড়ি বাঁধতে পারিনি, দড়ি বাঁধা শিখাইছে, মানে কারাল দিয়ে খেয়াল নাড়তে পারিনি, ওইটা শিখাইছে। রান্না করাও সে শিখাইছে, কেমন রান্না করতে গেলে বুঝি নাই যে এটা এইভাবে রান্না করে। অনেক পানি দিয়ে তরকারি রান্না করছি, হাসাহাসি করছে। রুটি বানাইতে গেছি, পুড়ে গেছে, সেটা নিয়ে আমার শাশুড়ি রাগারাগি করছে, এটা নিয়ে হাসাহাসি করছে। মানে মানে খালি মানে আমি খালি কাঁদতাম, মানে এরা এমন করে বলে, খালি কাঁদতাম। পরে চেষ্টা করতাম, কিন্তু আমার স্বামী অনেক ভাবে আমাকে শিখাইছে, সহযোগিতা। মানে আমি পারতাম না, সে তো কৃষি পরিবারের ছেলে, সে পারতো, শিখাইছে। রাতের বেলা দুজন ঘুমাবো, আগে দড়ি পাকাইতাম, গরুর দড়ি পাকাই রাখে তারপরে ঘুমাইতে যেতাম। আবার আগে তো ডোলে ধান রাখতো, ধান অনেক ধান পাইতাম, মাচার উপরে ডোল করে ধান রাখতো। ওই ডোলটাকে আপনার গোবর দিয়ে মাটি দিয়ে লেপে দিতে হইতো, যদি ফাঁকা না থাকে বেড়া, যেটা নলি বাঁশের বেড়া দিয়ে ওই ডোল বানাতো।
গোল করে মাছার মাঝখানে রাখি ওইটার ভিতর ধান রাখতো। এমনি বড় বড় কুলা ছিল, সেই কুলার মধ্যে ধান রাখতো। তো ওইগুলো আমরা নিজেরাই বানাইতাম। তখন মানে লেবারের টাকা দেওয়ার মতো মানে সামর্থ্য ছিল না, যে বেকার ছিল কিভাবে কৃষি কাজের উপরে নির্ভরশীল। পাশে একটা পুকুর ছিল, ওই পুকুরে মাছ ছাড়তো, ওই মাছ ধরে আনতো, রান্না করতাম। মুরগি পালতাম, কিন্তু ডিম মুরগি টুরগি এগুলা, কিন্তু মানে আর্থিক দিকে কোনো টাকা পয়সা ছিল না, নগদ ক্যাশ হাতে ছিল না, বেকার অবস্থা। তখন ওই চেষ্টা করতাম, এটা করি এটা করি। তখন আমার দেখতাম কি আমার শ্বশুর অল্প কিছু পেঁয়াজের বীজ করতো। তো ওই সময় আমি চিন্তা করলাম যে আমরা একটু করে দেখি। তো ওই সময় আস্তে আস্তে করতে চেষ্টা করতে করতে পরে এক সময় দেখা গেল যে আপনি কি শুরুটাই করেছিলেন পেঁয়াজের বীজ দিয়ে? না না, আমরা প্রকৃত কৃষক, আমরা কিন্তু কৃষক। মানে আপনি কি কি করতেন? জি, আপনি কি কি করতেন? আমি সব কাজই করতাম। আচ্ছা, আমরা সবই কাজই করতাম। যেমন আমাদের বিয়ে হওয়ার পরে ভিন্ন করে দিল, ভিন্ন করে দিলে পরে আমরা কিভাবে চলবো? তো আমার হাজবেন্ড একটু পাশে একটা টিউশনি করতো, টুকটাক মতো আর কি, ওইভাবে চলতাম। চলার পরে ওই স্বামীর বাড়ি কোথায়? ফরিদপুরে? ফরিদপুরেই, হ্যাঁ, পাশেই, মানে আমাদের বাড়িটা গোবিন্দপুর ইউনিয়নে। হ্যাঁ, ওই সময় আমি সব ফসলের মধ্যেই মানে কোনো লাভ নাই, তো ওগুলা করে তো কোনো লাভ মানে নাই, বিক্রি করতে পারতাম না। তখন অনেক কম দাম থাকতো, আর বিক্রি বা কে হাটে নিয়ে করবে। এই সময় আমার শ্বশুর দেখতাম কি অল্প কিছু বীজ করতো, পেঁয়াজের বীজ। আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে লোক আসতো, অনেক দাম। তখন মাথার মধ্যে কাজ করে যে আমরা একটু করে দেখতে পারতাম। আচ্ছা, পরে আমরা শুরু করলাম মানে 2004 সালে থেকে। 2004 সালে আমি 2 পাখি জমি নিলাম বর্গা একজনের কাছ থেকে। সেই জমিটা মানে আমাদের জমি আছে, ওইখানে ধান হয়, ইরি ধান করে পাশের মাঠে। ওখানে আমি 2 পাখি জমি নিলাম বর্গা। ওই 2 পাখির জমি আমি এই মানিকগঞ্জের ঝিটকা থেকে পেঁয়াজ নিলাম লাগানোর জন্য ট্রলারে করে। তো ওই পেঁয়াজটা নিয়ে আমি 2 পাখি জমি লাগাইলাম। 2 পাখির হিসাবটা কি? হিসাবটা 40% 80%। 40% মানে 20%তে 1 পাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই জমিতে যখন আমি পেঁয়াজ বীজ করলাম, তখন বেশি একটা লেবার নিলাম না। আমি এই মহিলা আশপাশের মহিলাদের নিয়ে আমি নিজেই ওই তুলে আনলাম। আনার পরে শুকাইয়ে ওই বীজ পেলাম 2 মণ প্রথম বছর। 2 মণ বীজ পাওয়ার পরে আমি বিক্রি করলাম 80,000 টাকা। আচ্ছা, খরচ হয়েছিল কত? খরচ হয়েছিল প্রায় 25,000 টাকার মতো, 25-30,000 টাকা হয়েছিল। তো 80,000 টাকা বিক্রি করলাম। করার পর সময় তো দাম কম ছিল সবই। বিক্রি করার পর এখন চিন্তা করলাম যে ভালোই তো বিক্রি হয়ে যায়, চাহিদা। পরের বছরে আমি আবার আরেকটু জমি বাড়াইলাম। জমি বাড়ানোর পরে ওই বছরে আমি বীজ পেলাম 13 মণ। 13 মণ বীজ পেলাম। এই যে এইভাবে আমি লুজ বীজ বিক্রি করি, বিভিন্ন জায়গা থেকে লোক আসে, পলিথিনি করে মাইপে দিই, বিক্রি করি। তো দেখি যে না, ভালো চাহিদা। তারপরে পরের বছরে আবার জমি ওরকম বাড়াইলাম। বাড়ানোর পরে আমি প্রায় 40 মণের মতো বীজ পাইলাম। আচ্ছা, তো ওইভাবে আমাদের দেখা দেখি করে আমাদের কৃষি সম্প্রসারণ বিএডিসি আগায় আসলো। তখন কৃষি সম্প্রসারণ বললো যে আপনাদের প্রশিক্ষণ নিতে হবে এবং আপনার লাইসেন্স করতে হবে, বীজ প্যাকেট করতে হবে, প্যাকেট ছাড়া বীজ বিক্রি ভালো থাকবে না। তখন আমাদেরকে ওনারা প্রশিক্ষণ দেওয়া হলো। দেওয়ার পরে লাইসেন্স করাইলো। করানোর পরে আমি খান বীজ নামে প্যাকেট শুরু করলাম। খান বীজ? খান বীজ কেন খান? খান আমার হাজবেন্ডরা পদবী খান। তো খান বীজ ভান্ডার। তখন তো এত হাইলাইট না কেন, তখন আমি একজন নারী। তো নারী হিসাবে তো মাঠে যাইতে পারবে না, এই সেই করতে পারবে না, কিন্তু কাজ কিন্তু ঠিকই করি। আচ্ছা, কাজ ঠিকই করি। তো ওই সময় প্রশিক্ষণ দেওয়ার পরে আমরা ওই প্যাকেট করে শুরু করলাম বিক্রি করা। তখন দেখি সারা বাংলাদেশের মানে সারা প্রায় দেশেতে যারা জানে, একজনের কাছ থেকে শুনে অনেক লোকজন আসে। লাস্টে আমি বীজ দিতে পারি না, এরকম চাহিদা বেড়ে গেল। ভালো একটা বাজার তৈরি হয়েছে। বাজার তৈরি। আচ্ছা, আপনি ছাড়া কি আর কেউ পেঁয়াজের বীজ উৎপাদন করতে? আমাদের দেখা দেখি করে শুরু করতেছে। ওই সময় থেকে আমরা 4-5 বছর করার পরে। কত সালের কথা এটা ম্যাডাম? এটা আপনার 2004 সালে তো আমি শুরু করছি। আপনার 7-8-9 এরকম শুরু করছে আমাদের পাশে। তখন আমাদের ওই ইরি ধানের ব্লক করা বাদ দিয়ে দিলাম, সবাই বাদ দিয়ে দিল। দেখলো যে আমরা অনেক লাভ করতেছি, অনেক বিক্রি করতে পারতেছি। সবাই আমাদের দেখা দেখি করে
পরে আমরাও বলতেছি যে আপনারাও করেন, যেহেতু আমাদের এই ধানের দাম কম থাকে এবং এখন যে আপনার রিসার্চ করে বের করছে যেমন দেশে আপনার বাড়িঘর বেশি হচ্ছে, জমি কমে যাচ্ছে, সেই হিসাবে আপনার যেগুলো ধানগুলো বেরোচ্ছে, আগে 8 মাসে 6 মাসে ধান আসতো, এখন তো বছরে 3 মাসেই ধান চলে আসে। যেগুলো আগে আগে চলে আসতেছে সেই ফসলগুলো করতে পারলে আমাদের জমির পরিমাণ কম হইলেও সমস্যা নাই। যেমন আমি পেঁয়াজ করতেছি, পেঁয়াজের মধ্যে পাট করি, পাটের মধ্যে ধান করি, ধান কেটে আবার পেঁয়াজ বীজ করি, তো 3 ফসলই আমাদের জমি। এরকম আমরা পরামর্শ আমাদেরকে দেওয়া হলো এবং কন্ট্রাক্ট চাষি আমাদেরকে বানালো বিডিসি আমাদের থেকে বীজ নেয়, যতটুকু ওনারা বরাদ্দ দেয় ওনাদের দেই, তারপরে যেটুকু থাকে বাদ বাকিটা আমি কৃষক পর্যায়ে বিক্রি করি। এইভাবে যে এই যে আস্তে 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 আমার ওঠা, এই তখন আপনার আমাকে দিয়ে শুরু হয়নি, আপনার মিডিয়ার লোকজন যায়, বিভিন্ন কৃষি ডিপার্টমেন্টের কর্মকর্তারা যায়, যাওয়ার পরে মাঠটা দেখে তারা করে। যখন আমি 2020 সালে 30 একর জমিতে আমি 200 মণ বীজ পেলাম, তো ওই বছরে আমি বীজ বিক্রি করলাম ভালো দামে, তো 5,000 টাকা কেজি, প্রায় 2 লাখ টাকা মণ এরকম বিক্রি করলাম, প্রায় 4 কোটি টাকা। ওই সময় সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হলো, ভাইরাল, তখন এই পেপার পত্রিকায় সব জায়গা থেকে লেখালেখি। কবে এটা, কোন সালের কথা বলছেন? এটা 2020 সালের কথা। আচ্ছা, তখন অনেক লেখালেখি। 20 তো আপনি চূড়ান্ত সফলতা যেটা সেখানে পৌঁছেছেন। আমরা তার আগের গল্পেই থাকতে চাই, কারণ আমরা যতটুকু জানি যে পেঁয়াজের বীজ উৎপাদনটা কিন্তু অন্যান্য ফসলের চেয়ে কিছুটা হলেও ঝুঁকিপূর্ণ এবং কঠিনও। এই পুরো প্রসেসটা বা এই পুরো ঝুঁকিটা আপনি কিভাবে নিলেন? আপনি তো শুরু করলেন 4 থেকে 20 এসে আপনি পুরোপুরি ভাবে সফলতা যেটা বলে সেটা আপনি পেয়েছেন। সেই জায়গাগুলো আগে জানতে চাই। যখন আমি করা শুরু করি আপনার এই নভেম্বর মাস, এটাকে বলে কার্তিক মাস বাংলায়, সময়কালটা কেমন? কার্তিক মাসে যখন লাগাই আপনার মিনিমাম 7টা চাষ দিতে হয়। আচ্ছা, তারপরে পেঁয়াজটা লাগাইতে হয়, লাগানোর পরে আপনার 2-3 দিন পরে এটা সেচ দিতে হবে, সেচ দেওয়ার পরে ওই মাটিটা পানি শুকাইলে ওইটা একটা নিড়ানি দিতে হবে, ঘাস আগাছা মুক্ত করতে হবে। তারপরে আপনার একটা ওষুধ আছে, ওষুধটা দিতে হবে, সার দিতে হবে। তারপরে পর্যায়ক্রমে ওটা যখন বড় হবে এর রোগ বালাই বুঝে একে ওষুধ স্প্রে করতে হবে। তো এটা বাচ্চার মতো লালন পালন করতে হবে, এর পিছনে লেগেই থাকতে হবে। তো সেই জায়গা থেকে আমরা খুব যত্ন সহকারে এই বীজটা করি, এবং যদি আল্লাহ না করুক ঝড় বৃষ্টি শিলা বৃষ্টি না হয়, আবহাওয়া যদি ভালো থাকে তো ভালো বীজ হয়। আর যদি আবহাওয়া ভালো না থাকে, দেখা গেল মেঘ হয়েছে, তখন আমাদের ঘুম থাকে না। আমরা এত টাকা ইনভেস্ট করছি মাটির মধ্যে। যেমন ধরেন এই সময়ের কথাই যদি আমরা বলি, এখন তো নভেম্বর থেকে আপনাদের শুরু হয়। আমরা জানি যে ডিসেম্বরের মাঝামাঝি বা ডিসেম্বরের শেষে একটা শৈত্যপ্রবাহ হয়, প্রচন্ড পরিমাণে কুয়াশা পড়ে, তখনও তো আসলে অনেক রিস্ক থাকে। যেমন ধরেন আপনার ফুল কিংবা গাছ, এই কুয়াশায় আঠালো একটা ভাব আছে, ওই আঠালোটা আপনার রোদে শুকায় গাছটা আর বাড়তে দিবে না। তো ওইটার একটা স্প্রে করতে হবে, একদম ধুয়ে ফেলতে হবে যাতে ওই আঠালোটা না থাকে। আবার যখন ফুল হবে, ফুলের সময় যদি এরকম কুয়াশা হয়, ওই কুয়াশার মধ্যে আপনার ওই কুয়াশায় আবার ওইটাও আঠালো হয়ে যাবে, রোদে শুকানোর আগে ওটা ধুয়ে ফেলতে হবে, নাহলে ফুলের মধ্যে বীজ হবে না। আর ফুলটা যখনই ফুটবে তখন মৌমাছি পরাগায়নের একটা সময় আছে, তো ওই পলিনেশনটা আমরা 3-4 কয়েক বছর যাবত ওই মৌমাছিটা পাচ্ছি না। কারণ হচ্ছে যে আপনার ফুলে বিভিন্ন প্রকারের স্প্রে করতে হয়, ওষুধ স্প্রে করতে হয় রোগ বালাই বুঝে। তো ওই ক্ষেত্রে আপনার ওই কারণে মৌমাছিটা আপনার ফুলে বসছে না, মৌমাছিটা ওই গন্ধে, কীটনাশকের গন্ধে মৌমাছিটা আসছে না। তো না আসার থেকে ওইখানে এখন আমরা কি করতে পারি, মৌমাছি যদি পলিনেশন না করে তাহলে তো আপনার বীজ হবে না, বীজটা গজাবে না, এরকম হবে। তো এই কারণে আমরা ওইটাকে প্রযুক্তি না, হাত প্রযুক্তির মাধ্যমে আমরা ওটাকে পলিনেশন করছি। আচ্ছা, তো ওইভাবে আমাদের লেবারটাও বেশি লাগতেছে। হাতের মাধ্যমে ঠিক কিভাবে একটু যদি এই ফুলটাকে এরকম আমি ধরে এরকম ঘুরে দিতে হবে, এর মধ্যে আপনার রেণুগুলা থাকে পাউডারের মতো, ওইটা সব ফুলে আর কি মিক্সড হবে, তখন আপনার বীজটা একটা থেকে আরেকটা ফুলে ছড়িয়ে যাবে। এটা আপনার বীজটা পরিপূর্ণ হবে এবং পুষ্ট হবে।
তো এই ক্ষেত্রে আমরা প্রথম বছর যখন করছি তখন অনেকেই হাসাহাসি করে, যেটা প্রাকৃতিক মৌমাছিতে করবে সেটা ওনটা করতেছে, ওনাকে টাকা বেশি হয়েছে, হ্যাঁ আল্লাহর সাথে পাল্লা, এরকম কথাবার্তা বলছে। তারপরে আমরা করছি, এটা আপনাদের জন্য একটা রিস্ক ছিল যে আসলে আপনারা সফল হবেন কিনা। পরে আমরা করছি, করার পরে এখন প্রথম বছর আমরা যখন করছি আমাদেরটা সাকসেস হয়েছে। সাকসেস হওয়ার পর যারা আমাদেরকে মানে বলছে তাদেরটা কিন্তু একদম শুকাই গেছে, বিজি হয়নি, নষ্ট হয়ে গেছে। পরের বছরে কিন্তু তারাও করছে। আমি বলছি যে আপনারা করেন, সমস্যা নাই, এটা মানে আমাদের এত টাকা ইনভেস্ট হয়েছে, সেখানে আমরা যদি আর কিছু টাকা খরচ করতে পারি ইনশাআল্লাহ আমাদের বীজ ভালো হইলে বিক্রি করতে পারলে আমাদের ওইটা লসের খাতায় যাবে না, লাভই হবে, ভালো হবে। পরে এখন অনেকেই করে যে ওই যে আমরা যে হাত প্রযুক্তিটার মাধ্যমে যে মানে বীজগুলাকে পরাগায়ন করতেছি, সেটাকে পরাগায়ন বলে, ওই পরাগায়নটা আমাদের কাজে দিচ্ছে। এবং আমি যে করছি এবং এখন ছড়াই গেছে, সবাই করতেছে, তাতে আমাদের যে খরচ, ওই খরচটা যদি আমরা বীজ বিক্রি করি তাতে যদি লাভ করে তাহলে ওই খরচটা অতটা ধরা যাবে না। আচ্ছা। আর আমি শুধু এখানে না, আমি কিন্তু উত্তরবঙ্গের জমি নিছি, যেমন আমাদের ফরিদপুরে জমি নিছি, নিজের আছে, লিজ নিছি, এখন সবাই করতেছে, ওইভাবে জমি পাওয়া যাচ্ছে না। তারপরে আপনার আবহাওয়াটা হুট করেই তাপমাত্রা বেড়ে যায় আমাদের ফরিদপুরে, তো উত্তরবঙ্গের ওই দিক দীর্ঘ সময় ঠান্ডা থাকে, যার কারণে আমরা ওই চিন্তা করে আমরা একটু যোগাযোগ করে ওইখানে আমরা জমি নিছি। ওইখানে ঠান্ডা আবহাওয়ায় এই বীজ ভালো হয়। আচ্ছা, যত ঠান্ডা থাকবে তত আপনার বীজ ভালো হবে। আর অনাকাঙ্ক্ষিত যদি বৃষ্টি চলে আসলে, বৃষ্টি যদি আপনার সেরকম হয় তবে আপনার নষ্ট হয়ে যায় বীজ। ফুলে যদি বীজ না হয় তাহলে পরে ফুলগুলো পচে যায়, আর যদি বীজ হয়ে থাকে তাহলে বেশি একটা সমস্যা হয় না, কিন্তু গাছগুলো হেলে যায়। হেলে যাওয়ার জন্য আমরা আবার করি কি, ওই সুতলি টানায় দিয়ে মাঝখানে লাঠি গেড়ে দেই, ওই বীজ গাছগুলো দাঁড়ায় থাকে। আচ্ছা, আপনি বলছিলেন যে নভেম্বরে আপনারা শুরু করেন, মানে পেঁয়াজের বীজ রোপণ করা থেকে শুরু করে ফুল ফোটে আসলে কোন সময়টা? আপনি ফুল ফুটবে ফেব্রুয়ারির এই ফুল স্টিকটা বেরোবে জানুয়ারির পরেই ফেব্রুয়ারি মাসের প্রথমেই থেকেই ফুল বেরিয়ে গেছে, জানুয়ারির শেষের দিকতেই বেরোয়। তো দেখার মতো মাঠ হলো আপনার ফেব্রুয়ারির লাস্ট সময়টা হলো সাদা ফুল ভরা থাকে, খুব সুন্দর লাগে। আপনি যেটি বলছিলেন যে অনেক বেশি ঝুঁকি তো রয়েছে অন্যান্য ফসলের তুলনায়, বিশেষ করে রোদ, বৃষ্টি, কুয়াশা। আপনি কুয়াশার কথা বলছিলেন যে এটা আসলে বিভিন্ন রকম স্প্রে করে সেটা আসলে ফসলটাকে বাঁচানো সম্ভব, কিন্তু অনেক সময় অতি বৃষ্টি হয় অসময়ে, সেটা আপনারা কিভাবে মোকাবেলা করেন? অতি বৃষ্টি হলে আমাদের মাঠটা থাকে হলো আপনার বেড করা, মাঝখানে একটু মানে নিচেও থাকে আর ওই বেডটা থাকে উঁচা, তো ওই বেডটার মধ্যে একটা ড্রেনের মতো থাকে, প্রত্যেকটা মাঠের মধ্যে ড্রেন করা থাকে। যেমন আপনার যতটুক সম্ভব ওই মানে বেশি বৃষ্টিতে ওই পানিটা যদি ওই ড্রেন দিয়ে না যায় তাহলে পরে আমাদের ওইটা মোটর বসাইতে হয়। আচ্ছা, অন টাইম যে মোটরগুলা, ওই মোটর দিয়ে সেচ দিয়ে ফেলে দিতে হবে অন্য কোনো পুকুরে কিংবা অন্য নিচু জায়গায়। তো ওই সময়টা আমরা রাত দিন আমাদের লোকজন আমরা মাঠেই থাকি, যেমন তাড়াতাড়ি যত দ্রুত নিচু জমিগুলা এলো সমস্যা বেশি হয়, উঁচার থেকে আপনার পানিগুলার গোড়ায় নিচে যায়, তখন ওই নিচা জমির থেকে পানিগুলা যত দ্রুত আমরা ওটাকে শোষণ করতে পারি, যে মাঠে দূরে ফেলাই দিই, আস্তে আস্তে হয়তো বা ঠিক হয়ে যায়, কিছুটা ক্ষতি হয়ে যায়। এমন ক্ষতির সম্মুখীন অনেকবারই হয়েছি, কিন্তু কিছুটা ভালো থাকে, কিছুটা একেবারে নষ্ট হয়ে যায়। এমন কোনো ঘটনা কি ঘটেছে, যেহেতু আপনি 4 সাল থেকে শুরু করেছেন, এখন পর্যন্ত করছেন এবং 20 সালে তো আপনাদের একটি বিশাল সফলতা রয়েছে, তার মধ্যে কি এমন কোনো ঘটনা আছে যে কখনো করলেন কিন্তু একেবারেই ফেইলিওর হলেন, সফলতার মুখ তো দেখেননি বরং লস হয়েছে, এরকম কোনো ঘটনা আছে কিনা? মানে এটা তো প্রাকৃতিক দুর্যোগ থাকবেই, সেখানে আমাদেরকে ঝুঁকিও নিতে হবে, রিস্কও নিতে হবে। তো সেইভাবে আমরা যে 2013 সালই মনে হয় ছিরোর ঘূর্ণিঝড় হইল, তখন ওই সময় আমি কেবলমাত্র পেঁয়াজ লাগালাম, তখন তো কেবল মানে শুরু করছিলাম কয়েক বছর ধরে, তো ওই ঝড়ে বৃষ্টিতে পানি বাঁধলো, পানি বাঁধার পরে ওই পেঁয়াজগুলো সব পচে গেল। পচে যাওয়ার পরে
আমরা এখন কি করব, টাকা পয়সা সব দিয়ে ইনভেস্ট করলাম, এখন আবার পচে গেছে। এখন তো মানে পেঁয়াজ কিনতে গেলে অনেক লাগে। একটা আপনি 20% জমিতে মিনিমাম পেঁয়াজ 7 থেকে 8 মণ পেঁয়াজ লাগে। আচ্ছা, তো সেই পেঁয়াজটা কিনতে গেলেও তো টাকার দরকার, আবার লেবার লাগবে। সেইভাবে আমি বিভিন্ন জায়গা ঘুরলাম এনজিওর মাধ্যমে লোন করার জন্য। তো ওই সময় আমাকে কেউ লোন দিল না। তো আমি বললাম যে আপনারা যদি আমাকে লোন না দেন তাহলে আমি মাটির ব্যাংক কিনে টাকা রাখবো, যখন দরকার ভাঙিয়ে নেব, কিন্তু আপনাদের সাথে আমি আর সমিতি করব না। এই কথার পরে আমি আবার হাওলাত টলাত করে একটু সাহস করে আবার পেঁয়াজ কিনলাম। কেনার পরে যদি একটু লেট হইলো, তারপরেও আমি আবার ওই জমিতে পেঁয়াজ লাগাইলাম। লাগানোর পরে সেই বছরে আমি আবার দাম পাইছি। আচ্ছা, দাম পাইছি, তখন থেকে আমার মাথার মধ্যে কাজ করে যে বছরে আপনার ক্ষতি হবে, দুর্যোগ হবে, সেই বছরে লাগাইলে পরের বছরে দাম পাওয়া যাবে। তো এইটা আমি মাথার মধ্যে রাখার পরে আমি ওইভাবেই কাজ করি। ওইভাবে কাজ করি, যেমন এবছরে খারাপ হয়ে গেছে, আগামী বছর আমি বেশি করব। এবছরে দেশে বেশি হয় নাই, কম ছিল, সেই হিসাবে আগামীবার করলে পরে দাম পাওয়া যাবে। তার মানে পুরো দেশের হিসাবটা আপনি রাখছেন। জি, দেখি যে এবছরে পেঁয়াজ বীজ কোথায় হয় নাই, আমারটা হয়েছে, তো হিসেবে দাম হবে। এইভাবে আমি মানে কাজ করি। তো এইটার দিক দিয়ে আপনার কৃষি কাজটা আপনার মাথায় ঝুঁকি নিতে হবে, রিস্ক নিতে হবে। গত ইসে আপনার এই যে আইল্যান্ড হইলো না, ঘূর্ণিঝড় হইলো, ওই সময় আপনার বৃষ্টি হইলো, প্রচুর ঝড় বৃষ্টি, অনেক মাঠ হাঁটু পানি। তো স্যাররা ফোন দেয়, কি অবস্থা শাহিদা আপনার মাঠের? আমি বললাম স্যার অবস্থা খুবই খারাপ। স্যার বলতে কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা, হ্যাঁ, কৃষি অধিদপ্তরের ডিজি সচিব স্যাররা। তারপরে ওনাদেরকে ছবি টবি পাঠাইলাম দেখার জন্য। তারপর ওনারা নিকটে যারা ছিল ওনারা যায় দেখলো। দেখার পরে আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। ক্ষতি হয়ে গেল, প্রায় লাখ লাখ টাকা আমাদের ক্ষতি হয়ে গেল। আচ্ছা, তখন মানে আমরা কিন্তু মানে কৃষক, আমাদের যদি মাঠে ইনভেস্ট করা থাকে, আমাদের ক্ষতি হয়ে গেলে কিন্তু আমাদের আর কিছু করার থাকে না। তো ওই সময়টা আমরা যেটুকু আবার পরে লাগাইলাম, আপনার নভেম্বর থেকে জানুয়ারিতে চলে গেল। জানুয়ারিতে ডিসেম্বরের শেষ যায় জানুয়ারি পড়লো, সেই জানুয়ারিতে তাও আমি আবার কিছু লাগাইলাম। লাগানোর পরে হ্যাঁ, যখন ফুলটা হইলো তখন আপনার অতি তাপমাত্রায় পেঁয়াজের ফুল শুকাই গেল। আমার যেখানে কাঙ্ক্ষিত ফলন আমি পাবো সেই হিসাবে আমি সেইভাবে পাইনি। যেমন আপনার 4 ভাগের মধ্যে 1 ভাগ পাইছি, 3 ভাগই মিসিং হয়ে গেছে। তারপরও আমি হাল ছাড়িনি ওই সময়। তারপরে আমি চলে গেলাম আপনার আস্তে আস্তে ওই ঠাকুরগা, যে এইখানে যদি আমার খারাপ হয়, নষ্ট হয়ে যায়, তবে আমরা এক জায়গা থাকবে, অন্য জায়গা থাকবে। এই কারণে আমি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় একটু মানে মাঠ করার চেষ্টা করতেছি এবং করতেছি। যেমন এক জায়গা যদি আপনার দুর্যোগ নষ্ট হয়ে যায়, আর এক জায়গা থাকবে। আপনি থেমে থাকেননি, কিন্তু আপনার কখনো মনে হয়নি যে আমি এই ফসলটাকে বাদ দিয়ে অন্য ফসলে যাই? মানে এই যে বেশ কয়েকবার আপনি ক্ষতির সম্মুখীন হলেন। আসলে কি, আপনি যেটাই করেন সবকিছুর মধ্যেই রিস্ক থাকবে, ঝুঁকি থাকবে। এখন এই যে বীজটা আমরা করছি, সারা বাংলাদেশে আমাদের যে প্রচার এবং আমাদের যে পরিচয়, আমি কিন্তু কাজ করি, কাজেই কিন্তু আমার পরিচয়। তো আমি একজন নারী হিসাবে আমি এই কাজটা করতেছি, সবাই আমাকে চিনতেছে, জানতেছে। এখন হুট করে আমি অন্য ফসলে যাইতে পারতেছি না। অনেকের একটা আশা থাকে, যেমন খান বীজটা অনেক ভালো। তো অনেকেই আছে, আগেকার মুরব্বীরা আছে, কৃষকরা তো সরল সোজা, তারা মনে করে যে খান বীজ প্যাকেটে দিলে ভালোই হবে। অনেকেই বলে যে আপনারা যদি ছাই ভরেও দেন তা আমরা নিব বিশ্বাসে। তো ওই বিশ্বাসের জায়গাটা আমরা তৈরি করছি, যে একটা সুনাম হয়েছে। সে একজন কৃষক, আমি একজন কৃষক হয়ে আমি তাদের সাথে প্রতারণা করতে পারি না। তো আমার সব জায়গায় সবার সাথে কথা থাকে যে আমরা আপনাদের সাথে প্রতারণা করব না, কিন্তু আপনারা যেখান থেকে বীজটা নেবেন সঠিক বীজ নেবেন, এবং যারা উৎপাদন করে তাদের কাছ থেকে নেবেন, যাতে আপনারা প্রতারিত না হন। তো কৃষকের আপনার বাজার তৈরি হয়ে গিয়েছিল অনেক আগেই, মানে ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন আপনি পরপর কয়েকবার, কিন্তু আপনার একটা বাজার তৈরি ছিল, যারা আপনার বীজ হলেই তারা নেয়ার জন্য রেডি ছিল। জি বলুন, আমরা শুনতে চাই। এখন ঠাকুরগাঁয়ের কথা বলছিলেন, আপনি সেখানে চলে গেলেন। ওখানে চলে গেছি। ওখানে যে আপনার বিভিন্ন উপজেলায়, মানে শুধু ঠাকুরগাঁ আপনার বললে হবে না, ওখানে তো অনেক গ্রাম থাকে, বিভিন্ন গ্রামে আমি ওখানে বীজ করছি। তারপরে আমাদের লেবার ওখানে দিছি, ওখানে বাসা ভাড়া নিছি, ওখানে আপনার
চাতাল ভাড়া নিছি, গোডাউন ভাড়া নিছি, ওখান থেকে বীজ তুলে শুকায়ে আবার ট্রাক ভরে এখানে আনছি, এখানে আইনে আবার ফরিদপুর এনে প্রসেসিং করছি। তাতে আমি মনে করেন যে আমি একজন নারী, অনেকেই অনেক রকম কথা বলে, অনেক কথার সম্মুখীন হয়েছি, কিন্তু আমি কারো কথায় কখনো কান দিইনি। আমার 2টা মেয়ে, অনেকে এখনো বলে আপনি এত কিছু খাবে কি, আপনি 2টা মেয়ে এত কষ্ট কেন করেন? তারপরেও একটা মানুষের একটা ভালোবাসার দোয়া, যে আমি ভালো জিনিস দিতে পারতেছি, সবাই যদি ভালো হয় অবশ্যই তারা দোয়া করবে আমার জন্য। তো আমি নিজের জন্য একসময় করছি। আমার কিন্তু একসময় কিচ্ছু ছিল না, স্বামী বেকার ছিল, চাকরি বাকরি ছিল না, বেকার অবস্থায় আমার বড় মেয়েটা হয়েছে, তখন অনেক কষ্ট ছিল, অনেক কষ্ট। তা এই পর্যন্ত আমি তিল তিল করে তাল করছি, একটু একটু করে আমি উঠাইতে উঠাইতে এই পর্যন্ত আইছি। তো এখন মানুষের কথায় আমি কান দিলে আমি তো যাইতে পারবো না, এত দূর উঠতে পারবো না, সেই হিসাবে মানুষের কথায় কান দিইনি। যেমন আপনি পাটের ভাদ্র মাসে রোদে পাট শুকাইছি, স্কিন পুড়ে গেছে, কিন্তু আমি বুঝি নাই, নিজের মতো কাজ করছি। রাতে দুপুরবেলা আমি কখনো ঘুমাইনি, 7টা পর্যন্ত সকালে কখনো ঘুমাইনি। এই যে রোজার দিন আমার হারভেস্টের সময়, ওই সময় আমি রোজা সেহরি খাইয়া আর ঘুমাই না, নামাজ পড়ে বেরোয় আমি 50 জন, এখন আমার বাসায় 50 জন লেবার আছে, 60 জন লেবার আছে, এরা কিন্তু 3 বেলা খায় আমার বাসায়, একদম বিয়ে বাড়ির মতো। আচ্ছা, ভ্যানে করে ভাত মাঠে নিবে 2 বেলা, সকালের দুপুরে, রাতের বেলা বাসায় খাবে। অনেক বহুলোকের কর্মসংস্থান এখন আপনি আমি একটা করেছেন, কৃষি কাজ করি, কৃষি কাজ করে মানুষ চাকরির পিছনে ঘুরে, কিন্তু আমি মনে করি চাকরির পিছনে না ঘুরে নিজেই চাকরি দেওয়া যায়। তো সেই কর্মসংস্থানটা আমি করতে পারছি আলহামদুলিল্লাহ। আমি অনেক লোকের একটা কর্মসংস্থান করছি, শতাধিক লোক আমার মাঠে কাজ করে। তো কৃষি কাজে অনেক সম্মান, সেই সম্মানের জায়গাটাও কিন্তু আছি। নিশ্চয়ই এই যে মানুষ তৈরি করেছি, এবং আমি মানুষকে পরামর্শ দিয়ে থাকি, কাজ কোনোটাই ছোট না, ছেলে এবং মেয়ে পুরুষের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু চেষ্টা করলে আমরা কিন্তু পুরুষ নারী মিলেই কিন্তু আমরা দেশটাকে আগাই নিতে পারি। তো যদি সেই লক্ষ্যে আমরা পৌঁছাইতে পারি, তো আমরা লাভের আশা করি না, আমরা চেষ্টা করি যে দেশের মানুষের উপকার করার জন্য। যে একসময় নিজে স্বাবলম্বী ছিলাম না, অনেক কষ্ট করে, মানে যখন শখ করে তখন যদি শখ পূরণ না হয়, কিন্তু ওই সময় চলে গেলে কিন্তু সেই শখ পূরণ হয় না। তো সেই জায়গাটাই আমরা আছি, যে এই যে কৃষি কাজ করতেছি, এখন মানুষ আমাকে চিনে, আমাদেরকে সবাই চিনে। আমরা যদি এই কাজটা না করতাম কিন্তু চিনতো না, যে কোনো জায়গায় আমরা ঢুকতে পারি। যে একসময় আমাদের ব্যাংক কিন্তু লোন দিত না, এখন ব্যাংক আমাদের পিছে ঘুরে লোন দেওয়ার জন্য। তো এই জায়গাটা আমরা তৈরি করছি। আমি একজন নারী হিসাবে অনেকেই বলে গৃহস্থ বাড়ির বউ মাঠে যাবে কেন, এই কেন সেই কেন, অনেক কথাবার্তা বলে, তারপরেও কান দিই না। একজনের মাঝে যায় কথা বললে 2টা কথা বাড়বে, সেই হিসাবে আমি যতক্ষণ কাজ করব, আমি 5 জন ডাক দিয়ে কাজ করাইতেছি। এখন আমার নারী পুরুষ মিলে আমার কাজ করতেছে, প্যাকেট করতেছে, কৌটা করতেছে, আমি তাদেরকে এই যে কাজ করতেছে এরাই খাইছি বাসায়, এরা মহিলারা আছে, পুরুষ আছে, কাজ করতেছে, ভালো লাগতেছে, আনন্দের সাথে। আমরা কিন্তু লেবারের সাথে খাই, মাঠে খাই, মাঠে যাই ভাত খাই, ওনাদের ভাত নিয়ে আবার ভালো কিছু রান্না করলে আমি নিজে ওনাদেরকে বাইরে খাওয়াই, যাতে ওরা কারাকারি করে বেশি খায় না, ফেলে সবাই সমান খাক, এরকম করি। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর বহর রহমত, যে কষ্ট করছি এই পর্যন্ত আসছি, আল্লাহ কষ্টের ফল দিয়েছেন, এবং সেই সম্মানের জায়গাটাও, এবং আপনার হাত ধরে আসলে মানুষের জীবনেও একটা চমৎকার পরিবর্তন আসছে। একটা বিষয় খুবই জানার ইচ্ছা, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু মানে পেঁয়াজ উৎপাদনে একটা অপ্রতুলতা রয়েছে। হ্যাঁ, আমরা দেখা যায় কি পার্শ্ববর্তী দেশ থেকে বা অন্যান্য দেশ থেকে আমরা পেঁয়াজ আমদানি করি। হ্যাঁ, আপনার কি মনে হয় একজন কৃষক হিসেবে যে আপনার মাধ্যমে যদি সবাই কাজ করে, পেঁয়াজের বীজ উৎপাদনে যদি একটা ভূমিকা রাখে, তাহলে আসলে এই সংকটটা কাটানো সম্ভব? অবশ্যই, অবশ্যই, কেন না। আমি একসময় আমরা যখন শুরু করছি তখন কিন্তু বেশি কেউ করতো না। এখন সারা বাংলাদেশে আমাদের পরামর্শ নিয়ে অনেকেই পেঁয়াজ করতেছে, বীজ করতেছে। আপনার খাগড়াছড়ি, বান্দরবনের ওই পাহাড় অঞ্চলেও কিন্তু আমাদের বীজ যাচ্ছে। তো সেই হিসাবে আমাদের দেশে যেভাবে আপনার পেঁয়াজের বীজ উৎপাদন হচ্ছে, তাতে আমাদের বাহিরের উপরে নির্ভর হইতে হয় না। আমরা যদি নিজেরা চেষ্টা করি, অবশ্যই আমরা বাহিরের ঘাটতি পূরণ করতে পারি, আমরা নিজেরাই কিন্তু বাহিরে দিতে পারি। তবে আমাদের চেষ্টা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে যে এই জিনিসটা আমরা পরিপূর্ণভাবে। একসময় অনেক কিছুই আসতো বাইরে থেকে, এখন কিন্তু এই বাংলাদেশেই কিন্তু অনেক উৎপাদন হচ্ছে। একসময় গরু জবাই করতো, কিন্তু ইন্ডিয়ার গরু না হইলে কিন্তু মানুষ কুরবানি দিতে পারতো না। এই যে মুরগি, পোলট্রি, গরিব মানুষ কিন্তু খাইয়ে বেঁচে আছে। এই যদি দেশের মানুষ যদি এই পোলট্রি ফার্ম না করতো না, তাহলে কিন্তু গরিব মানুষ খাইতে পারতো না। তো সেই হিসেবে অনেকটাই কিন্তু আমাদের দেশে হচ্ছে। এবং কৃষি পর্যায়ে যে আপনার বিভিন্ন
উৎপাদন করা বীজ, পেঁয়াজ, রসুন, অন্যান্য সবগুলা কিন্তু ওখান থেকে আসতো, ইন্ডিয়া থেকে আসতো। কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি, আমরা যদি একটু রিস্ক নেই, আমাদের এই পরিপূর্ণ আমরা দেশটাকে স্বাবলম্বী করতে পারি। আপনারা যদিও বীজ উৎপাদন করছেন, কিন্তু পুরোপুরি ফসলে আসা অর্থাৎ পেঁয়াজ উৎপাদন করা এরকম কোনো চিন্তা ভাবনা বা আমরা পেঁয়াজ উৎপাদন করি, আমাদের মানে সব ফসলই আছে, ধান, পাট, গম, মসুর, সরিষা, কালোজিরা, হলুদ আমি করি, তারপরে ধুইনা, সবই করি। আমাদের মানে বীজের পাশাপাশি সব ফসলই আছে। তার মধ্যে বাণিজ্যিক ভাবে আমি এই পেঁয়াজের বীজটা উৎপাদন করি। তো বড় চ্যালেঞ্জ গেছে আমাদের করোনাকালীন সময়। করোনাকালীন সময় সব সারা বাংলাদেশ বন্ধ ছিল সবকিছু, কিন্তু আমাদের কৃষি কাজটা চলমান ছিল এবং কৃষি কর্মকর্তারাও আমাদের পাশে ছিল। আসলে কি টাকা পয়সা দিয়ে শুধু আপনার মানে পাশে থাকলে হয় না, তো এরা কিন্তু আমাদের মাঠে ছিল, পাশে ছিল। আমাদের যে শ্রমিকরা কাজ করছে ওখানে হ্যান্ড স্যানিটাইজার দিছেন এবং মাস্ক দিছেন, আমাদের প্রয়োজন ছিল, কিন্তু আমাদের কাজ কিন্তু চলমান ছিল। তো সেই সময়টা আমি মানে বড় একটা বিপদমুখী ছিলাম যে আমাদের যারা শ্রমিকরা বাড়িতে চলে গেছে তারা আসতে পারতেছে না, গাড়ি বন্ধ, কিন্তু কিছু শ্রমিক আমি যাইতে দিছিলাম না। আমি বলছিলাম যে আমার যদি কাজ না থাকে তোমরা বসে খাও, তো এই সময়টা বাড়ি যায় মানে আটকে যায় গেলে আমার কাজ নষ্ট হয়ে যাবে। হারভেস্টের সময় হলো অনেক ঝামেলা থাকে, ঝড়ি বৃষ্টির দিন, তো আপনার মে জুনে হলো ঝড় বৃষ্টির দিন, ওই সময়টা ঝড়ি বৃষ্টি থাকে, ওই সময়টা আমার মাঠে লোক থাকতে হয় সব সময়, বীজ শুকানো অবস্থায় থাকে, যদি ঝড় বৃষ্টি হয় ভিজে যাবে। এই জন্য আমাদের আমি যে 20 বছর ধরে বীজ করি, এই 20 বছরে যারা আমার কাজ করেন ওরাই আসে এবং ওরা আবার 10 জন 20 জন নিয়ে আসে লাগলে। এইভাবে আমার বিশ্বস্তর সহিত ওরা কাজ করতেছে আমার এখানে। সেই সংকটকালীন মুহূর্তেও কিন্তু কৃষকরা চমৎকার ভূমিকা রেখেছে, কারণ টাকা পয়সা তো খাওয়া যায় না, ফসল না হলে আসলে মানুষ বাঁচবে কিভাবে। আসলে অনেক ভালো মানুষ আছে যেহেতু, তারপর আমরা অনেক কেয়ার করি ওদের, যে ওরা মানে অসুস্থ হইলো কিনা, সুস্থ আছে কিনা, মানে সেইভাবে ওদেরকে আমরা দেখি নিজের বাড়ির মানুষের মতো, এবং থাকেও আমাদের কোনো কিছু প্রয়োজন কিনা সব সময়। আবার এই যে কাজ করতেছে, টাকা পয়সা নিতেছে, ওরা বিকাশে পাঠাই দিতেছে বাড়িতে। আবার অনেকে আছে যে একবারে কিন্তু 20,000 10,000 অগ্রিম নিয়ে রাখতেছে, অগ্রিম পাঠাই দিতেছে বাসায়, তো এরকমও আছে। তা বিশ্বস্তের সহিত আমাদের কাজ করতেছে ওরা, আবার ওরা অভিজ্ঞ হয়ে গেছে। কখন আপনি বলছিলেন যে প্রায় শতাধিক লোকের কর্মসংস্থান, সেখানে নারীরাও কাজ করছে, নারীরাও কাজ করতেছে। আমার উত্তরবঙ্গের অধিক নারীরা কিন্তু বেশি কাজ করে। ওখানে ওরা সেচ দিতেছে, ওরা স্প্রে করতেছে, ওরা নিরাইতেছে, ওরা আবার বীজটা তুলে দিচ্ছে, খুব ভালো লাগে। গেলে পারে খুব সুন্দরভাবে কথা বলে, আমরাও কথা বলি। এই ওইখানে কাজ করতেছে, আবার এখানেও আমি এখানেও লোক শিখাইছি, এখানেও মহিলা মানে নারী শ্রমিক আমরা শিখাইছি, পরাগায়নটা করাচ্ছি নারী দিয়ে। একসাথে প্রায় 50 জন 60 জন নারী শ্রমিক থাকে, ওরা কাজ করে, ওরা দোয়াও করে, আমাদের জন্য দোয়াও করে। তো আমি চিন্তা করি যে না, নারী এখন আর ঘরে বন্দি নাই, এখন কিন্তু নারীরা সবকিছু করতে পারে, পুরুষের পাশাপাশি নাই, পুরুষের সাথে সাথেই করতে পারে। তো সেই হিসাবে কেন বসে থাকবো? অনেক সময় অনেক কথা শুনতে হয়, কিন্তু তারপরেও কান্দেই না, এখন মানুষ বলার সাহস পায় না। আমার 2টা মেয়ে, একটা মেয়ে বিয়ে দিছি, ছোট মেয়েটা এবারে যে ভার্সিটি পরীক্ষা দিবে, কোচিং করতেছে। তো আপনার ছেলে নাই, আপনি এত কিছু কে খাবে? আল্লাহ যার ভাগ্যে রাখছে সে খাবে, এত বলে লাভ নেই। চড়াই উতরাই পার করে আজকের একজন সফল নারী কৃষক হয়েছেন, কৃষকই বলবো আমি, নারী শব্দটা বলবো না। এবং একই সঙ্গে আপনি পরিচয় দিতে খুব গর্ববোধ করছেন। অনেক গর্ববোধ করি। সেই জায়গা থেকে একটু জানতে চাই যে বাংলাদেশের এই আবাদি জমি যত আছে, এগুলো আসলে পরিপূর্ণভাবে ব্যবহার করে আমরা কি আসলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারি? আপনি কি মনে করেন? অবশ্যই হতে পারি। আমাদের খাদ্যে স্বয়ংসম্পন্ন দেশ আছে এখন, কিন্তু খাদ্যে স্বয়ংসম্পন্নই, খাদ্যের ঘাটতি নাই। কিন্তু আমাদের বিভিন্ন কিছু যেমন পেঁয়াজ, রসুন, আদা, মশলা জাতীয় ফসল কিংবা সবজি, এতে কিছু ঘাটতি আছে। তো আমরা যদি ওই জায়গাটা কাজে লাগাই তাহলে কিন্তু আমাদের এই ঘাটতিটা থাকবে না, এবং আমার বাহিরের উপরেও নির্ভর করতে হবে না। তো আমি এই কৃষিকাজটা করছি, এই পর্যন্ত আসছি, আলহামদুলিল্লাহ। আমার একসময় কিছুই ছিল না, এখন আমার বাড়ি হয়েছে, আমার সবকিছু হয়েছে, এবং আমি একটা কর্মসংস্থান করতে পারছি, আমি খুব খুশি। তারপরে যদি আমাদের মানে সরকারিভাবে যে আমাদের দিকে যদি সুদৃষ্টিতে তাকানো হয়, তাহলে পরে যেমন আপনার
প্রযুক্তি বেরোইছে যেমন এখন আমার 50টা লেবার কাজ করতেছে, তখন এই পেঁয়াজ লাগানো যদি একটা প্রযুক্তি থাকতো তখন আমার কিন্তু এত লেবার লাগতো না, এত খরচও লাগতো না। তখন ওই প্রযুক্তির মাধ্যমেই কিন্তু আমরা ওই পেঁয়াজগুলা লাগাইতে পারতাম, যেখানে 50 জন সেখানে হয়তো বা 10 জন লাগতো, তো 40 জন বাদ। তো এইভাবে যদি আমাদের প্রযুক্তি থাকতো, আবার আমরা যে এই যে পলিনেশনটা করতেছি মানে প্রাকৃতিক ভাবে মৌমাছিতে যেটা করে, ওইটার যদি কোনো প্রযুক্তি থাকতো তাহলে আমার এত লেবার লাগতো না, পরাগায়নটা। আবার যখন আমি হারভেস্ট করি, ফুলটা যখন মাঠে থেকে তুলে আনি, তখন কিন্তু যদি কোনো প্রযুক্তির মাধ্যমে, মেশিনের মাধ্যমে আমি ফুলটা আনতে পারতাম, কিংবা ঝাড়াই মারাই এরকম কোনো ব্যবস্থা থাকতো, এটা যদি আমাদের সরকারে আমাদের দিকে সুদৃষ্টিতে তাকাইতো, তাহলে আমাদের কৃষকদের জন্য আরো সহজ হইতো। আমরা লেবার কস্টটা সেভাবে আমাদের কমে আসতো, তাহলে আমরা আরো ভালো কাজ করতে পারতাম। তো সেই হিসাবে আমরা নিজের থেকেই করতেছি। তারপরেও আমি কৃষি সম্প্রসারণের SME কৃষক BDCর কন্ট্রাক্ট গ্রো চাষি আমাদের থেকে বীজ নেয়, এবং আমাদের কৃষি সম্প্রসারণ BDC গবেষণা এরা আমাদের খুব করে, সবসময় সহযোগিতা করে, সবসময় আমাদের পাশে থাকে, পরামর্শ দিয়ে থাকেন, এবং সবসময় আমাদের পাশেই আছে। বাজারে তো এখন অনেক কম্পিটিটর তৈরি হয়েছে আপনাদের, বিশেষ করে পেঁয়াজের বীজের ক্ষেত্রে। আপনাদের কি আলাদা কোনো বৈশিষ্ট্য আছে? মানে আপনাদের বিষয়টা কি এমন, আপনি যেটি বলছিলেন যে যারা আপনাদের কাছে, যে কৃষকরা আপনাদের কাছ থেকে বীজ নিচ্ছে, তারা এমনও বলছে যে আপনারা ছাই প্যাকেটে দিয়ে দিল, আমরা সেটাই বিশ্বাস করে নিব। তার মানে বিশ্বাসের জায়গাটা আপনারা কিভাবে তৈরি করলেন? আপনাদের বীজগুলো কি এমন যে কখনো সফল হয়নি এমন না, যারাই নিয়েছেন সফলতার সঙ্গেই তারা সেই কৃষি কাজটা করতে পেরেছেন, ফসল উৎপাদন করতে পেরেছেন? বৈশিষ্ট্যটা যদি জানতে চাই যে আলাদা কেন? বৈশিষ্ট্যটা হচ্ছে যে আপনার অনেকেই যেমন ধরেন বীজটা যখন তুলে আনি, এটা কিন্তু পেঁয়াজ বীজটা আপনি পেঁয়াজটা যদি আপনি একটু গাদি মেরে রাখেন, ওটা কিন্তু গরম হয়ে যাবে, গরম হয়ে গেলে জাগ আসবে, মানে পচা পচা হবে, ওইটাই কিন্তু আপনার জার্মিনেশন থাকবে না, বীজ হবে না, বীজের মান থাকবে না। তখন আমরা যখন জার্মিনেশন টেস্ট করব, তখন ওই বীজগুলা গুনে গুনে দিব যে কয়টা বীজ আমাদের জ্বালাইলো। আচ্ছা, 100টা বীজ দিলাম, 100টা বীজের মধ্যে যদি আমাদের 50টা জ্বালায়, তাহলে কিন্তু ওই বীজটা আমার বেশ ভালো না। আর যদি আপনার 100টার মধ্যে 90টা জ্বালায়, তাহলে কিন্তু ওইটা আমার ঠিক আছে, রাইট আছে। তো ওইটা ওই পরীক্ষা করি আমরা আমাদের বীজ প্রত্যয়ন থেকে, আমরা ওইভাবে জার্মিনেশন টেস্ট করি, টেস্ট করার পরে ওইটাকে আমরা প্যাকেট করি, যার কারণে আমাদের বীজটা জার্মিনেশন ভালো থাকে, এবং কৃষকরা ওইভাবে মাঠে যেয়ে প্রতারিত হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। আর তারপর আরেকটা বিষয় আছে যে বীজটা যখন আমরা প্যাকেট করি, তখন কিন্তু শোধন করি, একটা পাউডার ওষুধ আছে, ওটাকে মিলাই দিয়ে শোধন করি, ওটা পোকামাকড়ে কাটবে না, মাটিতেও মানে পোকামাকড়ে কাটবে না, লস হবে না। সেই হিসাবে আমাদের বীজটা অনেক জার্মিনেশন থাকে, অনেক জ্বালায়, এবং ভালো পেঁয়াজ হয়, কৃষকরা অনেক খুশি। যেমন বিভিন্ন জাত বেরোচ্ছে, আগে তো মানে একটা জাত নিয়ে থাকতো, যেমন তাহেরপুরি, বাড়িওয়ান এরকম থাকতো, এখন বিভিন্ন উচ্চ ফলনশীল জাত বেরিয়েছে, বড় পেঁয়াজ, ছোট পেঁয়াজ এরকম বেরোচ্ছে। সেই হিসাবে ওই জাতগুলো নিয়েও আমরা কাজ করতেছি। আপনার কৃষকরা যখন মাঠে উৎপাদন করবে, উৎপাদন যখন বেশি হবে, তখন কিন্তু কৃষকরা লাভবান হইলে তখন কৃষকদের আগ্রহ থাকবে যে আরো করার জন্য। তো সেই হিসাবে যদি আমরা ভালো বীজ দিতে পারি, তো কৃষকরা যদি ভালো পায়, তাহলে কৃষকরা যদি বেশি করে, তাহলে পরে আপনার দেশের ঘাটতিটা সেভাবে পূরণ হয়ে আসবে, তাহলে আমাদের বাইরের থেকে আনতে হবে না, আমরাই বাইরে দিতে পারবো। তো এইভাবে যদি সব কৃষকরাই ওইভাবে ইচ্ছা সাহস করে লাগায় যে এবছরে লস গেছে করব না, সেটা তার হবে না, কিন্তু এবছরে লস গেছে, আগামীতে লাভ হইতে পারে, তখন আগামীতে আমি একটু বেশি করি দেখি, তো ওই লাভটা হলে আমার পোষাই যাবে। তো এটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে কিন্তু আমরা কিন্তু ওইভাবে ক্ষতিগ্রস্ত হব না। আর আমরা যদি একবারে ছেড়ে দিই, তাহলে তার আমরা উঠতে পারতেছি না। তো এই জিনিসটা আমরা সবসময় মাথার মধ্যে কাজ করে, আমরা কিন্তু এই পরামর্শটা সবাইকে দিয়ে থাকি। অনেকেই বলে যে আপনি একটু নারী হয়ে কৃষিকাজ কেন করেন? কৃষিকাজ করি, আমার স্বামী বেকার ছিল, ওই অবস্থা থেকে আমি করতাম। আমার স্বামীর চাকরি হয়েছে, সে সোনালী ব্যাংকে চাকরি করেন, চাকরির পাশাপাশি সে ফরিদপুরেই থাকেন, সকাল সন্ধ্যা সে সময় দেয়, শুক্র শনিবার সময় দেয়, সে আমার পাশে থাকেন, এবং আমার একলা পক্ষে সম্ভবও ছিল না, আর সেও একলা করতে পারতো না। এখন আসি একটা মানে পরিচয় হয়ে গেছে, কাজ করি, নিশ্চয়ই অনেক ভালো লাগে আসলে, মানুষজন নিয়ে কাজ করি, সবাইকে মানে দিতে পারতেছি, এটাও একটা আনন্দ। জি, এবং আপনি 2020 সালের কথা বলছিলেন যে একেবারে সুন্দর সফলতা যাকে বলে, পূর্ণ সফলতা, সেই সময়টার কথাও যদি আমরা জানতে চাই। 2020 সালে যখন ওই যে বললাম আমি পেঁয়াজ বীজ বিক্রি করার পরে, মানে মানুষ পেপার পত্রিকায় লেখালেখি হইলো যে একজন নারী কৃষক, সে এত টাকা
বিক্রি করছে, তখন তো ভাইরাল, বিভিন্ন জায়গাতে লাইভ প্রোগ্রাম করতে হয়, এই বিটিভি, এই ওই টিভি, মানে মিডিয়া, মানে খুব করে। তারপরে ওখানে থেকে আবার এই যাচাই বাছাই করার পরে তখন সারা বাংলাদেশে আমাদের মতো পিস কেউ উৎপাদন করে না। একজন নারী হয়ে এত পিস উৎপাদন করছে, সেই হিসাবে আমাকে নির্বাচিত করলো হলো আপনার এই যে চ্যানেল আই স্ট্যান্ডার্ড চার্টার্ড এগ্রো লিমিটেড, চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড। তখন আমাকে এখান থেকে আমাকে অ্যাওয়ার্ড দিল 20 সালে। 21 সালে যে আবার আমি দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড পেলাম। আচ্ছা, যে তারপরে অনন্য শীর্ষ 10, তারপরে আপনার জেলায় জেলায় জয়িতা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, আবার বিভাগীয় জয়িতা হয়েছে। এবছরে এআইপি সম্মাননা পেয়েছি, এগ্রিকালচার ইম্পর্টেন্ট পারসন। একজন কৃষক হয়ে আমি অনেক খুশি। নিশ্চয়ই, আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় নিয়ামত হলো সম্মান। সেই সম্মানের জায়গাটা আমি ধরে রাখতে পারছি। মানুষের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি দেশের জন্য কাজ করি। একসময় নিজের জন্য করছি, নিজের কষ্ট অবস্থা কিন্তু ভুলে গেছি। এখন আমার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, সব হয়েছে, এখন আমি মানুষের জন্য কিছু করতে চাই। যেমন মানুষের মধ্যে কিন্তু আপনি সেটা প্রমাণ করেছেন, যারা কৃষিজীবী মানুষ রয়েছেন তারা তো এদেশের সেরা সন্তান, তারা ফসল উৎপাদন না করলে আমরা কিভাবে বাঁচবো। মানুষের মধ্যে একটা হীনমন্যতা বোধ আছে যে আমি কৃষিকাজ করছি, আমি চাকরি করছি না, কিন্তু একজন কৃষক যে সমাজের কত বড় অবদানকারী আপনি আসলে তার মাধ্যমে সেটি স্বাক্ষর রেখেছেন। আসলে কি আমার এই যে আমি যে কৃষি ডিপার্টমেন্টে যাই, এখনো স্যাররা বলে কি আপনি সরাসরি ঢুকে যাবেন, আপনার চাকরি যাওয়ার ভয় নাই, আপনি গর্বের বোধ করে ঢুকে যাবেন। আসলে কিন্তু আমি সব জায়গায় যাই, তো মন্ত্রণালয়ে যেমন আমরা এখন তো পাস নাই, আমরা কিন্তু ঢুকতে পারি। তো এই জায়গাটা আমরা আছি, খুব ভালো লাগে। আসলে কৃষক বলতে আমার কিন্তু অনেক গর্ব হয়। অনেকেই বলে যে কৃষক, কৃষক মানে কি? আজকে কৃষক যদি না বাঁচতো তাহলে দেশও বাঁচতো না। মানুষের এই যে খাদ্যে ঘাটতি নাই, কেন নাই? চেষ্টা কৃষকদের জন্যই নাই। খুব ভালো লাগে। যেমন আমি এখন যদি আমার যদি 20 জন লোক যায়, আমি 10 কেজি চাউল গুঁড়ি করে আমি পিঠা বানাইতে বসাই রেখে 1 ঘন্টার মধ্যে বানাই খাওয়াইতে পারবো। সেই আছে আমার ঘরেই আছে সব কিছু, আমার দৌড় দিয়ে কোথাও যেতে হবে না। তো এই জায়গাটা কিন্তু কৃষকরা অনেক লাকি। জি, নিশ্চয়ই। আসলে কৃষক বাঁচলেই আমাদের দেশ বাঁচবে, এবং কৃষকের সফলতা মানেই দেশের সিংহভাগ সফলতা। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, অনেক ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদেরও অনেক ধন্যবাদ, এখানে আমাকে ইনভাইট করছেন। আমি অনেক সুখী, এবং আপনারা আসবেন আমার মাঠ দেখার জন্য। দাওয়াত রইল ফেব্রুয়ারি মাসের লাস্টে। অবশ্যই পিঠা খেতে আসবেন, শীতের পিঠা অবশ্যই খাওয়াবো, আসবেন, ভালো লাগবে। অনেক ধন্যবাদ।